সেই আলোড়ন তোলা মানে মন্তব্যটি করেছিলেন যে বাংলাদেশ রিসেট বাটনে পুশ করেছে, এভরিথিং ইজ গন, অতীত চলে গেছে। তো আপনি এখনই 1 বছরের বেশি সময়কাল ডক্টর ইউনূসের শাসনামল পার করবার পর এই যে মানে ওই উক্তিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আসলে আমার প্রশ্নটি ছিল অরাজনৈতিক। আমি তাকে প্রশ্ন করেছিলাম যে 32 নম্বর রোডের বাড়িটি, বঙ্গবন্ধুর বাড়িটি কেন পুরানো হলো এবং কেন 15ই অগস্টে ছুটি বাতিল করা হলো, এই সম্পর্কে তার সরকারের অভিমত কি। এটি ছিল মূলত আমার প্রশ্ন, কোনো দলের পক্ষে নয়। কিন্তু তিনি হঠাৎ করেই অত্যন্ত উত্তেজিত হয়ে পড়লেন এবং খানিকটা উত্তেজনার বশতই এই কথাগুলো তিনি বললেন। প্রথমে তো আমার বিশ্বাসই হয়নি যে ইতিহাসে কোনো রিসেট বাটন টিপে দেয়া যেতে পারে। ইতিহাস তো ইতিহাসই, কেই বা তাকে মুছতে পারে। কিন্তু আপনি ঠিকই বলেছেন, এখন এই বছরখানেক পরে এসে, এতদিন ধরে বছরখানেক, অতদিনও গড়ায়নি, এর মধ্যেই আমরা লক্ষ্য করছি যে ইতিহাস সত্যিকারে অর্থে সেই ইতিহাসকে আর রাখা হয়নি। বাংলাদেশে তো আমার জানা মতে কেউ বঙ্গবন্ধুর নামও উচ্চারণ করতে পারে না এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে একেবারে পাল্টে দেওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি। তো তার মতো একজন বিচক্ষণ ব্যক্তি, নোবেল পুরস্কার প্রাপ্ত একজন বিচক্ষণ ব্যক্তি যখন বলেন যে ইতিহাসে রিসেট বাটন টিপে দেওয়া হয়েছে, যেটা অবশ্য অনেক ভাইরাল হয়ে যায় বিভিন্ন জায়গায়, সেটা যে খুব একটা বুদ্ধিদীপ্ত বিষয় ছিল তা নয়। তিনি কেন এতটা আবেগপ্রবণ হয়ে পড়লেন, কিন্তু এখন মনে হচ্ছে যে বিষয়টা খুব লজিক্যাল এবং অনেকগুলোই কথাগুলো তার সত্য না হলেও এই কথাটি একদমই সত্যি কথা বাংলাদেশের বর্তমান অবস্থা দেখে, তাই মনে হচ্ছে। মানে রিসেট বাটনে তো একরকম পুশ করা গেছে, কারণ মানে এই যে ধরুন আপনি যখন প্রশ্ন করেছেন তখন 5ই আগস্টে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর নিয়ে আপনি প্রশ্ন করেছেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যগুলো ভাঙা নিয়ে প্রশ্ন করেছেন। তার 6 মাস পরেও বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। শুধু তো বঙ্গবন্ধুর বাড়ি নয়, মানে সাধারণভাবে মুক্তিযুদ্ধের বয়ানটা সেটাও তো পাল্টে গেছে। কাজেই উনি যে আপনাকে বলেছিলেন এবং ক্ষুব্ধতার স্বরটা আমরা আসলে এমনকি যারা পাঠ করেছিলাম ভয়েস অফ আমেরিকার সেই সাক্ষাৎকারটা, তারাও বুঝতে পেরেছিলাম তিনি আপনাকে সরাসরি বলেছিলেন যে আপনি বোধহয় ভুলে গেছেন যে এর মধ্যে একটা অভ্যুত্থান হয়ে গেছে। তো তো এই একটা যে ঐতিহাসিক প্রেক্ষাপটে পরিবর্তন এসেছে সেটা বুঝতেও আমাদের কারো কারো ভুল হচ্ছে কিনা। হয়তো আমরা কেউ কেউ বুঝতে পারছি না, কিন্তু এখন ধীরে ধীরে অধিকাংশ লোকই বুঝতে পারছে যে এই পরিবর্তনটা নেতিবাচক, এই পরিবর্তনটা মুক্তিযুদ্ধ বিরোধী, এই পরিবর্তনটা জাতির জনকের প্রতি অপমান এবং সকলের প্রতি। কারণ ইতিহাসের পাতা এইভাবে উল্টে দেয়া কিংবা ইতিহাসকে আমি বলবো যে অনেকটা লাভ দিয়ে দিয়ে সামনে নিয়ে আসা, এবং সবচেয়ে বড় কথা হলো 71-এর সঙ্গে 24-কে তুলনা করছেন কেউ কেউ, অনেকেই, এবং সেই তুলনাটি যে একেবারেই অবাঞ্ছিত এবং একেবারে অযৌক্তিক সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ বাংলাদেশে আন্দোলন হয়েছে বারবার, বহুবার হয়েছে, ছাত্রদের আন্দোলন হয়েছে, বিভিন্ন রকমের আন্দোলন হয়েছে, কিন্তু কোনো আন্দোলনকেই 71-এর সঙ্গে তুলনা করা হয়নি। এই প্রথম আমরা লক্ষ্য করছি যে 24-এর এই আন্দোলনকে বলা হচ্ছে যে 24 চলে এসছে, এটি একটি নতুন বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ, যদি আমি কোট অ্যান্ড আনকোট বলি, এই নতুন বাংলাদেশ বলতে আমরা কি বোঝাচ্ছি? তাহলে কি আমাদের সেই 71 সালের যুদ্ধে প্রাপ্ত যে বাংলাদেশ ছিল, স্বাধীন বাংলাদেশ, সেই বাঙালি জাতি কি এখন নেই? আছে, অবশ্যই আছে, সেটা আমি বিশ্বাস করি, আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু তারপরেও এই যে ন্যারেটিভস গুলো যাচ্ছে, এই ন্যারেটিভস গুলো, মুক্তিযুদ্ধের বিরোধী ন্যারেটিভস গুলো, এই ন্যারেটিভস গুলোর কিন্তু উৎপত্তি সেখানেই যেখানে যখন বলা হয় যে আমরা ইতিহাসে রিসেট বাটন টিপে দিয়েছি। ডক্টর মাসুম বিল্লাহ, আপনার কাছে যাই, যে জুলাই সনদ নিয়ে যে
উত্তেজনা বলি, যে ধরনের আগ্রহ বলি বা যে ধরনের আলোচনা বলি, সেটারও একটা সূত্রপাত কিন্তু সেই রিসেট বাটন থেকে, যে ৭২-এর সংবিধান থাকবে না ৭২-এর সংবিধানের ওপর জুলাই সনদ হবে। প্রথম যখন তরুণেরা ক্ষমতায় এলেন বা ডক্টর ইউনূস ক্ষমতায় এলেন, তখন তারা বলা শুরু করলেন যে জুলাই ঘোষণাপত্র, সেই ধারণাটাও কিন্তু স্বাধীনতার ঘোষণাপত্রের পাল্টা একটা ঘোষণাপত্র তৈরির জন্য। কিন্তু এখন তারা হতাশ, তারা বলছেন না, জুলাই ঘোষণাপত্র তেমন একটা আইনি ভিত্তি পেল না, আসলে জুলাই সনদকে এখনো সংবিধানের ওপরে স্থান দেওয়া হলো। তারা আইনি ভিত্তির বিষয়টা অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন, এনসিপিও দিচ্ছে, তারা স্বাক্ষরই করেন নাই সেই কথায়। আর জামায়াতে ইসলামী তারা স্বাক্ষর করেছেন কিন্তু বলছেন গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি দিতে হবে, সংবিধানের ওপরে এমন ভাবে স্থান দিতে হবে একটা সাংবিধানিক আদেশ জারির মাধ্যমে ডক্টর ইউনূস দ্বারা, যে যাতে এই জুলাই সনদকে নাকি আর কখনো প্রশ্ন না করা যায়। আর মূল ব্যাপার হচ্ছে আইনি ভিত্তি বলতে তো আসলে তারা দায় মুক্তির কথা বলছেন, যে 2024-এর জুলাই আগস্টে যা যা ঘটেছে সেগুলো থেকে এক রকমের মানে কোন রকম ফৌজদারি আইন আদালত মামলার সম্মুখীন যাতে তাদেরকে কখনো হতে না হয়। তো এই যে মানে আইনি ব্যাখ্যা হাজির করে এগুলোর একটা আইনি ভিত্তি দেওয়ার চেষ্টা হচ্ছে, সেই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এর আইনগত ভিত্তি একে কতটা মজবুত করতে পারে বলে মনে করেন? আচ্ছা, এইটা নিয়ে তো আমি 25টা পয়েন্ট আমার বিভিন্ন ফোরামে আমি উপস্থাপন করেছি যে কেন কোট অ্যান্ড আনকোট জুলাই চার্টার বা সনদ এর 25টি ভঙ্গুরতা আমি উল্লেখ করেছি। তো যেহেতু এতগুলি বলা সম্ভব নয়, আপনার কথার প্রতিধ্বনি করেই বলছি যে এই যে এটাকে সনদ এবং সংবিধানের উপরে পরম একটা দলিল হিসেবে উপস্থাপন করবার যে মানসিকতা, এই মানসিকতাটাই আমাকে একজন আইনের ছাত্র হিসেবে খুব মর্মাহত করে। কেননা আমাদের রয়েছে একটা দৃঢ় সাংবিধানিক ঐতিহ্য, যেখানে স্বাধীনতার মহান ঘোষণাপত্র 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা এবং 7ই মার্চের বক্তৃতা এবং 72 সালের যে সংবিধান বানানোর যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে ডিবেট, সেই সবগুলি রয়েছে এবং আমাদের জাতিত্বের যে ভিত্তিগুলো, সেই ভিত্তিগুলো সেখানে দেওয়া আছে। তো আপনি লক্ষ্য করেছেন যে এই ইনডেমনিটি, নিজেদেরকে পার করে নেবার যে প্রবণতা, এটাই মুখ্য হয়ে উঠছে। যে তারা ভাবছেন যে যদি এর আইনগত ভিত্তি ছাড়াই এটা পরবর্তী কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে এবং এটা যদি পাশ না করা হয়, তাহলে 24শে জুলাইয়ে যে প্রকৃত হত্যাকাণ্ডের ঘটনাগুলো ঘটেছে, সেক্ষেত্রে তারাও নিজেদেরকে রক্ষা করতে পারবেন না। আরো একটা ভয়ানক ব্যাপার হচ্ছে, তারা বলছেন যে এই জুলাই সনদে লেখা বিষয়গুলোকে কখনোই কোনো আদালতে প্রশ্ন করা যাবে না। আপনি জানবেন যে যেখানে সংবিধানের নিজেরই কোনো অসামঞ্জস্যপূর্ণ বিধান বা সংশোধনী চ্যালেঞ্জ করা যায়, এবং যে কোনো লিগ্যাল সিস্টেমে, আপনি কমন ল লিগ্যাল সিস্টেম, ইভেন সিভিল ল লিগ্যাল সিস্টেমে দেখুন, এটা প্রতিষ্ঠিত সেটেল ক্যাননস, যেটা চ্যালেঞ্জ করা যায়, সেখানে তারা এই ধরনের পরম একটা প্রভিশন যুক্ত করতে চাচ্ছেন, যেটা একেবারেই অনাকাঙ্ক্ষিত। আর একটা হচ্ছে যে এইখানে যে 40 পেজের মতন একটা বিষয়, স্থায়ী সাংবিধানিক আদেশ জারি করা হয়েছিল এবং আমাদের প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্সকে আমাদের সংবিধান হিসেবে ঘোষণা করা হয়েছিল আনটিল দি নিউ কনস্টিটিউশন ইজ ফ্রেম। সেখানেও তারা এইভাবে চাচ্ছে যে সংবিধানের প্যারালালে দাঁড় করিয়ে এটাকে একটা সাংবিধানিক আদেশ জারি করবার মাধ্যমে। অথচ দেখুন যে অর্ডার এবং অর্ডিন্যান্স, সেখানে জামাত ইসলামীর কাছ থেকে আমাদের সংবিধানের ব্যাখ্যা শুনতে হচ্ছে যে এই মুহূর্তে নাকি রাষ্ট্রপতি অর্ডার জারি করে এর একটা সাংবিধানিক মূল্য দিতে চান। এইটা আমাদের জাতির যে কালেকটিভ উইজডম, আমাদের সংবিধান প্রণেতাগণের যে জ্ঞান, যে প্রজ্ঞা, যে সাংবিধানিক আইন বিজ্ঞানের যে ইতিহাস, তার প্রতি এক ধরনের প্রহসন বলে আমার কাছে মনে হয়। আনিস আহমেদ, আপনার দীর্ঘ অভিজ্ঞতায়, উইজডমের কথা বলছিলেন ডক্টর মাসুম বিল্লাহ, মানে আপনার দীর্ঘ অভিজ্ঞতায় আপনি যা দেখেছেন, তাতে সাংবিধানিক আদেশ, গণভোট,
কিছু করেই কি বাংলাদেশে কোনো কিছুর চিরস্থায়ী বৈধতা বা দায় মুক্তি নিশ্চিত করা গেছে? মানে জুলাই সনদকে সংবিধানে এমন ভিত্তি দেওয়া যাতে কেউ বদল করতে পারবে না, কেউ যাতে কখনো জুলাই যোদ্ধাদের বিচার করতে না পারে, মানে হত্যা, অগ্নিসংযোগ, লুটতরাজ এগুলোর বিচার তো আসলে যে কোনো সময়, মানে 50 বছর পরেও কেউ করতে পারেন, কিন্তু কেউ যাতে কখনো বিচার না করতে পারেন এগুলোর নাকি ব্যবস্থা করতে হবে। তো বাংলাদেশের ইতিহাসে তো সংবিধান, রাষ্ট্রীয় মূলনীতি থেকে ইন্ডেমনিটি, মানে এবারও জুলাই সনদেও রাষ্ট্রীয় মূলনীতি পরিবর্তিত হয়েছে, থেকে ইন্ডেমনিটি বা দায় মুক্তি কোনোটাই তো চিরস্থায়ী হতে পারে নাই। মানে তারপরেও এই যে প্রচেষ্টা, একে কিভাবে দেখেন? আর মানে অতীত ইতিহাসের সঙ্গে আপনি আমাদের কিছু স্মরণ করাতে চান কিনা? আপনি একদমই ঠিক বলেছেন যে দায় মুক্তি এইভাবে সম্ভব নয়। তবে আমি ডক্টর মাসুম বিল্লার কথারই প্রতিধ্বনি তুলে বলি যে আসলে আমাদের যে সংবিধানটি প্রণীত হয়েছিল 1972 সালে, এবং বস্তুত 1971 সালের 17 এপ্রিল যে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কিংবা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স যেভাবেই বলুন না কেন, সেটিকে অবমূল্যায়িত করার জন্যে, সেটিকে কোণঠাসা করার জন্য, সেটিকে মার্জিনালাইজ করার জন্য এই নতুন ঘোষণাপত্র আনার চেষ্টা করা হচ্ছে, যাকে বলা হচ্ছে জুলাই ডিক্লারেশন। এবং এর উদ্দেশ্য তো আপনি বললেনই, আমরা জানি যে তারা এর মাধ্যমে একটা দায় মুক্তি কিংবা ইন্ডেমনিটি আনতে পারে। ইন্ডেমনিটি অর্ডিন্যান্স কিন্তু বাংলাদেশে এর আগেও হয়েছে, কিন্তু হলেও সেটি কখনো সংবিধানকে অতিক্রম করে নয়, কিংবা সংবিধানকে পরিবর্তন করে নয়, সেটি একটি ক্লজ হিসেবে এসছে, সেটি একটি আইন হিসেবে এসছে। কিন্তু এর বাইরে থেকে যে ইন্ডেমনিটি, এই অর্ডিন্যান্স ইন্ডেমনিটিটা তারা খোলাখুলি ভাবে বলছেন না, তারা বলছেন 24-এর যে ঘোষণা কিংবা 24-এর প্রোক্লেমেশন। এর উদ্দেশ্য হচ্ছে তারা যেটা চাইছেন, মনে করছেন যে একে একটা আইনি ভিত দেওয়া, কিন্তু সেই আইনি ভিত দেওয়ার অধিকার তাদের নেই, না এই তত্ত্বাবধায়ক বলবো না, অন্তর্বর্তী সরকারের, আর নাই স্বয়ং রাষ্ট্রপতিরও নেই। কাজেই যখন সংসদ নির্বাচন হবে, নির্বাচিত সংসদই এটি ঠিক করবেন যে কিভাবে কি করা যায়, কিন্তু সংবিধান পরিবর্তনের কোনো সুযোগই এখানে নেই। এবং এটা তারা আসলে 1971 সালের স্বাধীনতাকে, আমাদের মুক্তিযুদ্ধকে এবং এর ইতিহাসকে খর্ব করার একটা প্রক্রিয়া হিসেবেই নিচ্ছেন। বিশেষ করে জামাত ইসলামীর তরফ থেকে এই বিষয়গুলোকে আসলে গুরুত্ব দেওয়া হচ্ছে, গণভোটের কথা বলা হচ্ছে, সেটি আমি হয়তো পরে বলবো। কিন্তু মূল কথা হচ্ছে যে এটি টেকসই হবে না, টেকসই হওয়ার কথা নয়, যদি সত্যিকার অর্থে নির্বাচিত একটি সরকার চলে আসে। কিন্তু সবচেয়ে বড় যেখানে কষ্টের কথা, সবচাইতে বড় বেদনার কথা, সেটি হচ্ছে সংবিধানকে একেবারে পাশ কাটিয়ে নতুন রকমের সংবিধান রচনা। কারণ এই 24-এর যে ডিক্লারেশন, এটার মাধ্যমে তারা যেটা চাইছেন, এবং এই কথা তারা কয়েকবারই বলেছেনও, বিশেষ করে এনসিপির নেতারা, যে আমরা নতুন সংবিধান রচনা করব, তারই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তারা এই কাজটি করতে চাইছেন। মাসুম বিল্লাহ, মানে আমি যে জায়গাটায় যেতে চাইছিলাম, যে ইন্ডেমনিটি তো এর আগেও হয়েছে, মানে 75-এ বঙ্গবন্ধুর হত্যাকারীদের জন্য ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, দায় মুক্তি দেওয়া হয়েছে, মানে আমরা ইতিহাস পাঠ থেকে এটা জানি, কিন্তু সেই ইন্ডেমনিটি রক্ষা করা যায় নাই। তো মানে এমন কোন ইন্ডেমনিটি, এমন কোন দায় মুক্তির সন্ধানেই আসলে জুলাই সনদটাকে নিয়ে এমন একটা প্রত্যাশা কিনা যে সংবিধানের উপরে এমন ভাবে নাকি সেটা বসানো হবে কোনোদিন কেউ প্রশ্ন করতে পারবে না। মানে ইতিহাস তো সেটা বলেই না, রাজনৈতিক পট পরিবর্তনে এখন দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ ভারতের ষড়যন্ত্র কিনা সেই প্রশ্নও তো উঠছে। তো কাজেই কোনো প্রশ্ন কোনোদিন ওঠানো যাবে না সংবিধানে এমন ভিত্তি দেওয়া ইতিহাস বলে কিনা সম্ভব কিনা, আইন বলে কিনা। না, একেবারেই না। আপনি যথার্থভাবেই বলেছেন যে 75-এর যে ইন্ডেমনিটি, এই ইন্ডেমনিটিটা 96-এ বাতিল হয়, মনে আছে আপনার? এবং একটা ওই যে বললাম, বোধ করি একটা ক্ষয়িষ্ণু আইন বিজ্ঞানের পার্ট হিসেবে তারা এটাকে ভাবতে চান, এবং এই ধরনের কথা যুক্ত করে এটাকেও
96 সালে যখন একটা এই আইনটি বাতিল হয়েছিল পার্লামেন্টে, জামাত ইসলামী এবং বিএনপি তারা কিন্তু ওই দিন সংসদ বয়কট করেছিল। দে আর এ পার্ট অফ ইট। আপনি এখানে এই ধারাটা লক্ষ্য করেন, একই ধারা, এর সাথে পার্থক্য নাই। ওই 75-এর ইন্ডেমনিটি যেভাবে হয়, এই ভাবনাটাই হচ্ছে আমাদের জন্য উদ্বেগের এবং খারাপের। এখানে একজন বঙ্গবন্ধুর খুনি শাহরিয়ার রশিদ, সে রিট করেছিল 96 যে ইন্ডেমনিটি অধ্যাদেশ তো সংবিধানের পার্ট, এটা নাকি সংবিধানের অংশ হয়ে গেছে, সুতরাং এটাকে আমরা বাদ দেবো কেন? তখন সুপ্রিম কোর্ট ফাইন্ড নো ডিফিকাল্টি ইন রিজেক্টিং দি প্লি, সাথে সাথে বাতিল করেছে। খন্দকার মুশতাক আহমেদের জারি করার বৈধতাই তো নেই, বিকজ একজন রাষ্ট্রপতির অনুপস্থিতিতে আর একজনের রাষ্ট্রপতি হওয়ার কথা, তার রাষ্ট্রপতি হওয়ার কথা নয়। সুতরাং অর্ডিন্যান্সের যে জারি করার যে ক্রাইটেরিয়া গুলো সংবিধানে বলা আছে তাই তো ফুলফিল করে না, সুতরাং এটা অবৈধ। তো এইভাবে রক্ষা পেতে একটা বালুর বাঁধের মতন আপনি যে ইন্ডেমনিটা দিয়ে রাখবেন, ওইটা দেওয়ার বৈধতাকে আদালত ভবিষ্যতের যে কোনো প্রাজ্ঞ বিচারপতি এটাকে অবৈধ ঘোষণা করবেন। আপনাকে আর একটা উদাহরণ দিই উত্তরটা দেবার জন্য। 2004 সালে যখন হৃদয় পরিষ্কার করা অপারেশন হল, অপারেশন ক্লিন হার্ট, সেনাবাহিনীকে দিয়ে প্রায় 60+ পিপল তারা মারা গেলেন এবং হাজার হাজার মানুষকে গ্রেফতার করা হলো, তাই না? এবং সেটাকেও কিন্তু বিএনপি সরকার ইন্ডেমনিটি দিয়েছিল এবং তার জন্য এটাকে দীর্ঘদিন ধরে আদালতে সমুন্নত রাখার যে কোনো ধরনের ইন্ডেমনিটি প্রিন্সিপল মানবাধিকার ধারণারই পরিপন্থী। সুতরাং এটাকে আপনার এইভাবে আলাদা করে অলঙ্ঘনীয়, ইনভায়োলেবল এই ধরনের স্ট্যাটাস দেবার কোনো সুযোগই নাই। সেটাই কিন্তু অসাংবিধানিক হবে এবং প্রিন্সিপলে যাবে না, মানে করার অথরিটি নাই, এই গ্রাউন্ডে এটা বাতিল হয়ে যাবে। মানে হত্যা, লুটতরাজ, অগ্নিসংযোগ, মানে এটা এসব ফৌজদারি অপরাধের তো আসলে দায় মুক্তি দেওয়ার অধিকার সংবিধান বা কোনো রাজা মহারাজা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কাউকে দেওয়া হয় নাই। আর ডক্টর ইউনূস সাংবিধানিক আদেশ জারি করবেন, সেটা জামায়াতে ইসলামীও এখন এই আইনি মানে কি বলবো আইনি সমাধান হাজির করছে, এনসিপিও সেটা বলছে। কিন্তু আবার জামায়াতে ইসলামীও বলছে আওয়ামী লীগের মতোই, দেখেন যে 106 অনুচ্ছেদ অনুযায়ী রেফারেন্স এনে আপিল বিভাগ থেকে ডক্টর ইউনূসের সাংবিধানিক মানে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য অনুমোদন বা একটা ব্যাখ্যা হাজির করা হয়েছিল, সেটাই সাংবিধানিক ভিত্তি, সেটা মিথ্যা। ব্যারিস্টার শিশির মনির ঐকমত্য কমিশনে দাঁড়িয়ে সরাসরি বলেছেন যে আপিল বিভাগের বিচারপতিরা তখন সেনা সদরে তারা কোনো শুনানি করেছেন এটা তারা দেখেন নাই, ওই কাগজপত্র দেখেন নাই, এইটা যে ভুয়া, এটা নিয়ে মানে আদালতে এরপরে মুখোমুখি হতেই হবে যে ডক্টর ইউনূস সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নাই। এখন নাকি ইউনূস সাহেবকে সাংবিধানিক আদেশ দিতে হবে। এই আলাপ একদমই মানে নিম্ন স্তরের আলাপ। জামাতের এই বয়ানের পাশে জামাতের ইনসিকিউরিটিটা সম্ভবত একটু আলাদা। আপনি লক্ষ্য করেন এর পাশাপাশি হয়তো আপনি এই ইস্যুতে কথা বলতে পারেন, তত্ত্বাবধায়ক সরকার মামলার যে শুনানি হচ্ছে রিভিউতে, সেইখানে অদ্ভুত একটা আর্গুমেন্ট ব্যারিস্টার শরীফ ভূঁইয়া আনার চেষ্টা করছেন। এবং শরীফ ভূঁইয়া কিন্তু আপনার আড়ালে আবডালে বলছি যে উনি নিজে আড়ালে আবডালে বলছেন তা না, কেউ খেয়াল করছেন না, একটা আর্গুমেন্ট দিয়ে চলেছেন। সেটা হচ্ছে বাংলাদেশে নাকি রেভলিউশনারি কনস্টিটিউশনালিজম চালু হয়েছে, বৈপ্লবাত্মক সাংবিধানিকতাবাদ। এই নিয়ে আপনার ব্যারিস্টার শরীফ ভূঁইয়া শিশির মনিরও বলেছেন যে তার প্রেক্ষিতে এই সরকারটা হয়েছে। আচ্ছা, তার মানে নাহিদ ইসলামরা বলেন যে এটা হচ্ছে অভ্যুত্থানের সরকার, না হলে এই সরকারের কোনো বৈধতা নাই। রাইট। শরীফ ভূঁইয়া যোগ করছি, শরীফ ভূঁইয়া সেটা নিয়ে আবার একটা বইও লিখে ফেলেছেন অলরেডি, এবং ইউপিএল-এ সেই বইটি আমার কাছে পড়ার রুচি হয়নি। মানে এটা ভাষা মানে এবং আইনি যুক্তি মানে এতটাই অগ্রহণযোগ্য যে সেটা আমার কাছে একেবারেই অসুখপাঠ্য মনে হয়েছে। তো কালকেও তিনি এই আর্গুমেন্টে দিত করেছেন যখন তিনি সাংবাদিকদের ব্রিফ করছিলেন। কথাটা হচ্ছে যে তারা 106-কে
আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছেন, কিন্তু একটু পরে দেখছেন যে এটা তো হচ্ছে না। এখন তারা এই ডক্ট্রিনের আশ্রয় বা সাওয়ার হচ্ছেন। সেটা আমরাও আবার যুক্তি দিয়ে দেখিয়েছি, আমিও দু এক জায়গায় কথা বলেছি। সেখানে তারা স্টেট নেসেসিটি নামে বা রাষ্ট্রীয় প্রয়োজন বা বিপ্লবাত্মক প্রয়োজন, বা এটাকে আর একটা নাম দেয়, সেটা হলো এফিক্যাসি থিওরি, মানে ঘটনায় কার্যকরী হয়েছে, কেউ যেহেতু কিছু করছে না, বলছে না, সুতরাং সবাই মেনে নিয়েছে, এবং এই মেনে নেওয়াটাই নাকি সরকারের বৈধতা। এই ডক্ট্রিনটার ভূত এসেছিল হচ্ছে আইয়ুব খানের আমল থেকে। আইয়ুব খানের আমলে আইয়ুব খানের সরকারকে তার যে আজ্ঞাবাহী প্রধান বিচারপতি জাস্টিস মুনির, এই শিশির মুনির না, সে হলো আর এক মুনির আর কি, জাস্টিস মোহাম্মদ মুনির, এই মুনির আপনার বলেছিল যে না, এটা তো হান্স কেলসন অস্ট্রেলিয়ার প্রফেসর, সে পিওর থিওরি অফ ল দিয়েছে, এটা গ্রুন নর্ম হয়ে গেছে এবং আগের আইন ব্যবস্থাকে বাতিল করে দিয়েছে। ওই যে রিসেটের কথা হচ্ছে যে সেও কিন্তু একই কথা বলেছিল যে আগের আইন ব্যবস্থা বাতিল হয় আর নতুন আইন ব্যবস্থা চালু হয়। বলাই বাহুল্য, এই থিওরি শুধুমাত্র জিম্বাবুয়ে ছাড়া পৃথিবীতে, আফ্রিকান জিম্বাবুয়ে ছাড়া 66 সালে আর কেউ এটা মানে নাই। ওই পাকিস্তানেরই সুপ্রিম কোর্ট আসমা জিলানি কেসে জাস্টিস হামুদুর রহমান এটাকে একেবারে স্ল্যাপ করেছেন, বাদ দিয়ে দিয়েছেন। আপনি জানেন যে আসমা জাহাঙ্গীরের বাবা, তাকে আটক করা হয়েছিল সেই মামলায়। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট পাকিস্তানেরই সেগুলো আবার ওই রিভলিউশনারি ডক্ট্রিন, এই স্টেট নেসেসিটি ডক্ট্রিন, এগুলোকে সম্পূর্ণভাবে সাংবিধানিক বাতাবরণ থেকে বাতিল করে দিয়েছেন। আমাদের দেশের সুপ্রিম কোর্ট, আপনি 5th অ্যামেন্ডমেন্ট লক্ষ্য করেন, আপনি 7th অ্যামেন্ডমেন্ট লক্ষ্য করেন, জাস্টিস তাফাজ্জুল ইসলাম এবং জাস্টিস এস কে সিনহা, জাস্টিস এবিএম খায়রুল হক, তারা পরিষ্কারভাবে এ ধরনের ডক্ট্রিনকে অসাংবিধানিক ঘোষণা করেছেন। সুতরাং সেই যুক্তিতেও কিন্তু এই সরকারের কোনো বৈধতা টেকে না। সর্বশেষ থাকে যে ট্র্যাডিশনাল তত্ত্বাবধায়ক সরকার, যেটা জুলাই চার্টারেও একটা ইঙ্গিত দেবার চেষ্টা তারা করেছে, যে 90 সালে নাকি সেনা শাসনের পতন হবার পরে, এরশাদের পতন হবার পরে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য লাভ করেছিল একটা সরকার। কিন্তু সেই সরকার তো নরমালি 3 মাসের হয়। আপনি যদি সেই অলিখিত 90 সালের সরকার ধরেন, বা লিখিত আকারে সংবিধানে যখন আসলো 96 থেকে 2008 অব্দি, সেখানেও সেই সরকারগুলো ট্র্যাডিশনাল রিজনেবলি 3 মাসের বেশি থাকে না। অথচ এই সরকার তো 1 বছরের বেশি হয়ে গেল। আপনি কোন যুক্তিতে এটাকে আইনগত বৈধতা দিবেন বলুন? হ্যাঁ, মানে এই সরকারের মেয়াদ নিয়েও আরেকটু পরে আবার কথা বলতে চাই, কিন্তু আনিস আহমেদ, আরেকটা ঐতিহাসিক কাজ এই সরকারের আমলে হলো এবং আদালতেই ঘটলো, সেটা হচ্ছে বাংলাদেশের এক কর্মরত সেনা কর্মকর্তারা আদালতে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হলেন। এবং এর আগে মানে এরা হাজির হবেন কি হবেন না, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী যদিও গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ার পরে এদের আর কর্মরতও থাকবার কথা নয়, কিন্তু সেনাবাহিনী একরকমের মানে তাদের হেফাজতে রাখলো, পাঠাবে কিনা এসব নিয়ে একরকমের নানা রকম আলাপ আলোচনা, জল্পনা, যে জল্পনা ডালপালা মেলে এমনকি সামরিক বাহিনী ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে আসবে কিনা তা নিয়েও একরকমের উত্তেজনা চললো সপ্তাহখানেক। তারপর সেনা কর্মকর্তাদেরকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে। আবারও মানে একটু যদি ইতিহাসের দিকে তাকাই, বাংলাদেশে যখনই সেনাবাহিনীতে বিচার হয়েছে, আমরা বেসামরিক আদালতে বিচার দেখি নাই, কিন্তু সেনাবাহিনীর ভেতরে যখন বিচার হয়েছে তখন আমরা কু, পাল্টা কু, হত্যা, রাষ্ট্র ক্ষমতা দখল এসব ঘটতে দেখেছি। এবং আমরা 75 পরবর্তী সময়ে হাজার হাজার সেনা কর্মকর্তার কোর্ট মার্শাল হয়েছে শুনেছি, জেনেছি। এরপর এই যে 5 দশকে বাংলাদেশের সেনাবাহিনীতে যে বদল হয়েছে, তাতে সেনাবাহিনীকে তার মানবতা বিরোধী অপরাধের দায়ে বেসামরিক আদালতে আনা, সেনাবাহিনীর ভেতরে যে বিচারের ভয়, তার কি ধরনের প্রতিক্রিয়া সেনাবাহিনীর ভেতরে, সেনাবাহিনীর সঙ্গে রাষ্ট্রের এবং সেনাবাহিনীর সঙ্গে সমাজের সম্পর্কে আপনি আঁচ করতে পারেন। একটু যোগ করে দেই, আপনার সঙ্গে সেই সাক্ষাৎকারটাতে ডক্টর ইউনূস আপনি যখন বলেছিলেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে হলো কেন, তখন ডক্টর ইউনূস মাস দেড়েক হয়েছে ক্ষমতায় এসেছেন, তিনি আপনাকে বলেছিলেন যে ওনারা 2 মাসের জন্য দিচ্ছেন, কারণ পুলিশ একেবারে ভেঙে পড়েছে, তাই সেনাবাহিনী যাতে পুলিশের মতো মানে একটা আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে সেজন্য দিয়েছেন। এখন কিন্তু সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসির কাজ করছে, পুলিশের দায়িত্বে আছে, সেটাও বাংলাদেশে 1 বছরের বেশি সময় পেরিয়ে গেছে। সেই আসলে সেনাবাহিনীকে একেবারে সাদামাটা ভাবে বেসামরিক বিষয়ের সঙ্গে সম্পৃক্ত করাটা
অনুচিত। আমি বলবো যদি যেহেতু মার্শাল ল জারি হয়নি, যদি সেনা আইন জারি হতো, মার্শাল ল যদি জারি হতো, তাহলে বিষয়টা একটু অন্যভাবে এটার ব্যাখ্যা করা যেত। তো সেনাবাহিনীর যে সমস্ত সদস্য, বিশেষত বলা হচ্ছে যে শেখ হাসিনার আমলে সেনাবাহিনীর যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের কথায় অনেকগুলো বেআইনি কাজ করেছেন, তাদেরকে সামরিক বাহিনীর এই সদস্যদেরকে বেসামরিক আদালতে এনে তাদের বিচার করতে হবে, এবং সেই প্রক্রিয়া খানিকটা শুরু হয়েছে। খুব অবাক কাণ্ড হচ্ছে যে মাত্র 30 মিনিটের কিছু কম সময়ের মধ্যে সমস্ত কথাবার্তা শেষ করে তাদেরকে আবার জেলে পাঠানো হলো, যদিও সেই জেলটি বলা হচ্ছে যে সেটি সাব জেল এবং সেটি ক্যান্টনমেন্টের ভেতরেই আছে, সেনানিবাসের ভেতরেই আছে। কিন্তু তারপরেও একটা প্রশ্ন ওঠে, যে একটু আগে আমরা ইন্ডেমনিটি নিয়ে আলোচনা করছিলাম, তো ইন্ডেমনিটি কি একপাক্ষিক হবে? ছাত্রছাত্রীদের কিংবা এই শিক্ষার্থীদের আন্দোলন ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, যেখানে কথা ছিল যে কোনো রকম বৈষম্য থাকবে না, কোটা দিয়ে যদিও তার সূচনা। কিন্তু আমরা এই গত 1 বছরের বেশি সময় পেরিয়ে এসে দেখছি যে বৈষম্য ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এক পক্ষের বিচার এবং আরেক পক্ষের অবিচার যেভাবে চলছে, সেটা খুবই কি বলবো, অনানুপাতিক ভাবে ডিসপ্রপোর্শনেটলি চলছে। কাজে সেনাবাহিনীকে এইভাবে এনে, আমার মনে হয়, এটা আমার নিজস্ব মতামত, যে এইভাবে বেসামরিক আদালতে, যেটা আগে কখনো হয়নি, কোর্ট মার্শাল একদম ভিন্ন ব্যাপার, তাদেরকে এখানে এনে এই যে বিচার করানো, তাতে কিন্তু সেনাবাহিনীর যে একটি কাঠামোগত ভিন্নতা ছিল, যে ভিন্নতা প্রয়োজন রাষ্ট্রের নিরাপত্তার জন্য, এবং এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার থেকে শুরু করে সবকিছুতে সেনাবাহিনীকে আনা হচ্ছে, অথচ সেনাবাহিনী কোনো কাজ করতে পারছে না। সেনাবাহিনী দাঁড়িয়ে আছে, 32 নম্বর ভেঙে ফেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় অরাজকতা সৃষ্টি হচ্ছে, সেখানেও সেনাবাহিনী কিছু করতে পারছে না। এবং আমরা লক্ষ্য করেছি যে গোপালগঞ্জে কেবলমাত্র সেনাবাহিনী তৎপর হয়ে ছাত্র নেতাদের তুলে নিয়ে আসলো। তো এই যে বেসামরিক বিষয়গুলোতে, যেখানে দলীয় বিভাজন রয়েছে, যেখানে মতপার্থক্য রয়েছে, যেখানে রাজনীতিকরণ রয়েছে, সেখানে সেনাবাহিনী কেন প্রযুক্ত হবে? এবং সেটি বিচারের ক্ষেত্রেই বলুন, আর সেটি সেনাবাহিনীকে ব্যবহারের ক্ষেত্রেই বলুন। যদি জরুরি অবস্থা জারি না হয়, যদি সেখানে মার্শাল ল না হয়, তাহলে সেনাবাহিনীকে এইভাবে এনে বেসামরিক প্রশাসনের সঙ্গে মিলিয়ে ফেলা, গুলিয়ে ফেলাও আমি বলবো, সেটি কিন্তু রাষ্ট্রের নিরাপত্তার জন্য ভীষণ বিপজ্জনক। যে কারণে আমরা লক্ষ্য করছি যে বহু ক্ষেত্রে এই বিশৃঙ্খল লোকজন সেনাবাহিনীকেও মানছে না ক্ষেত্র বিশেষে। তাহলে সেনাবাহিনীর জোরটা কোথায়? তাহলে সেনাবাহিনী রাখার প্রয়োজনটা কেন? বাইরের দেশের সঙ্গে যুদ্ধ করার জন্য? সে তো সম্ভব নয়। কাজে দেশের মধ্যেও যদি শৃঙ্খলা বজায়ের জন্য সেনাবাহিনীকে রাখা হয়, তাহলে সেই কাঠামোর মধ্যে রাখতে হবে, যে কাঠামো বরাবর থেকে এসছে, সকল দেশেই থেকেছে। কিন্তু এখন আমরা বেসামরিক এবং সামরিক বাহিনীর মধ্যে পার্থক্যটা একেবারে গুলিয়ে ফেলছি। আবার তাদেরকে আদালতে হাজির করা হবে, আবার বিচার হবে, হয়তোবা তাদের শাস্তি হতে পারে, হয়তো কেউ কেউ রেহাই পেতে পারেন। কিন্তু এইভাবে যে ঘটনাগুলো ঘটছে, সেটা কিন্তু নিন্দনীয় আমি বলবো। কারণ এই যে ইন্ডেমনিটির কথাটা আমরা একটু আগে বললাম, যে ইন্ডেমনিটির জন্যই কিন্তু যারা 5ই আগস্টের পরে, বিশেষত 5ই আগস্টের আগে কি হয়েছিল, সেজন্য প্রচুর শাস্তি হয়েছে এবং শাস্তি দেয়া হচ্ছে। এক একজনের বিরুদ্ধে 20টা 30টা করে হত্যা মামলা জারি করা হচ্ছে, এবং 200-300 জন অভিযোগকারী সই করছেন, যারা নিজেরাও জানেন না যে তারা অভিযোগ করছেন। সে এক চ্যাপ্টার, একটি অধ্যায়। আর অন্য অধ্যায়ে আমরা লক্ষ্য করছি যে 5ই আগস্টের পরে যে বিশৃঙ্খলা হলো, যে পুলিশকে পিটিয়ে মারা হলো, ঝুলিয়ে মারা হলো, সেই সব ক্ষেত্রে আমরা কি লক্ষ্য করি, সেখানেই 24-এর ঘোষণার প্রশ্নটি আসছে, যার অন্তরালে রয়েছে ইন্ডেমনিটি। তো কাজেই মাসুম বিল্লাহ, আপনার কাছে যাই, যে এই যে 15 জন সার্ভিং অফিসারকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয়েছে বলা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন যদি আমরা মানি, তাহলে
গ্রেফতারি পরোয়ানা জারির দুদিন আগে আইনে যে সংস্কার আনা হয়েছে সেই সংশোধনী অনুযায়ী কিন্তু গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া মাত্র তারা আর সার্ভিং অফিসারই নাই। তারপর সেনাবাহিনী এই যে তাদেরকে পুলিশের ভ্যানে না এনে একটা শীতাতপ নিয়ন্ত্রিত ভ্যানে আনতেই হবে, সেনা হেফাজতে রেখেই দিতে হবে, তারপর আদালতে ঘুরিয়ে আবার সেনা হেফাজতে নিয়ে যেতে হবে বা সাব জেলে নিয়ে যেতে হবে, এমন একটা টানাপোড়েন কেন তৈরি করছে সেটা একটা প্রশ্ন। আর আমার প্রশ্ন, একদিকে যেমন দুটো গুমের মামলা হয়েছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন, 18-19 জুলাই রামপুরা বনশ্রীতে জনতার প্রতি গুলি করবার জন্য কিন্তু তখন বিজিবিতে সংযুক্ত দুজন আর্মি অফিসারের বিরুদ্ধে, লেফটেন্যান্ট কর্নেল রিদওয়ান এবং আরেকজন মেজরের বিরুদ্ধেও কিন্তু মামলা হয়েছে। সেটা হচ্ছে তৃতীয় মামলাটা। আমার প্রশ্ন, তাদের বিরুদ্ধে যদি মামলা হয় তাহলে দেখেন আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুনের বিচার চলছে, তাহলে জেনারেল ওয়াকারুজ্জামান এবং তার বাহিনী যারা 5 তারিখ পর্যন্ত মাঠে ছিলেন এই জুলাই আন্দোলন দমনে এবং তারা গুলি চালিয়েছেন, এই ভিডিও ছবি আছে, জাতিসংঘ রিপোর্টে পর্যন্ত মানে সেনাবাহিনীর বল প্রয়োগের ছবি উদাহরণ আছে। তো তাহলে বিচার হবে না সেনাবাহিনীর অন্য অফিসারদের এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের? অনেকগুলো বিষয় এখানে জড়িত, আপনি একেবারে মূল কাঠামো ধরে টান দিয়েছেন। এই বিষয়ে কথা বলার জন্য আগে কতগুলো কথা বলিনি আমি। সেটা হচ্ছে যে একটা অনগোয়িং ট্রায়ালের বিষয়ে যখন আমরা কথা বলি, নিয়মিতভাবে বিশ্লেষণ, ইট ডাজ নট অ্যাড এনি বিউটি টু দি জাস্টিস প্রসেস। এর জন্য হয় কি, একটা স্থির একটা অবস্থান দরকার এটাকে মূল্যায়ন করবার জন্য। আদালতে হাজিরা, সামন জারি, শুনানি, আর্গুমেন্ট, কাউন্টার আর্গুমেন্ট, এগুলো হচ্ছে পুরো জাস্টিস প্রসেসের এক একটা অঙ্ক। সো এক একটা অঙ্কে কি হয় যে অবস্থা পাল্টে, অ্যাপ্রোচ পাল্টে। পুরো জাস্টিসটার উদ্দেশ্য অ্যাসেস করবার জন্য আমাকে সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হয়। তার আগে যখন আসলে আমি একেবারে কনসিডার্ড লিগ্যাল ওপিনিয়ন দিতে যাব, তখন এটা খুবই মিসলিডিং বা ভ্রান্তিকর হতে বাধ্য। এখন দেখেন, সেনা সদস্যদের এই যে গুমের বিচার বা 24-এর ঘটনায় ইনভলভমেন্টের বিচার দুটোকে এক করে ফেলেছে, এটাকেও কিন্তু অস্বচ্ছতার একটা অংশ হিসেবে ধরা যায়। সেই সতর্কতা বশত আমি এখানে একটা মন্তব্য করে রাখি যে এর দুটো দিক আছে। একটা হচ্ছে একেবারেই শুদ্ধতম আইনি দিক, আর একটা হচ্ছে রাজনৈতিক দিক। কেননা এই বিচারের একটা রাজনৈতিক মানে হয় বা এর একটা পলিটিক্যাল র্যামিফিকেশনস আছে, এবং এও বোধ হয় মন্তব্য করা অযাচিত হবে না যে এই ঘটনার প্রকৃত রিপারকাশনস ভয়ানক হতে পারে জাতির জন্য। ঠিক আছে না? এজন্য আমি জানি না, লেট আস সি হোয়াট হ্যাপেন্স। কিন্তু এই যে সেনা আইনে বিচার নাকি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ে বিচার, নাকি 1973 সালের যেটা একটা রিফ্লেক্টিভ আইন তাতে বিচার, তা নিয়ে যে মূল বিতর্ক, সেখানে প্রথমত আমি একজন লিগ্যাল একাডেমিক হিসেবে মনে করি দ্য ইস্যু ইজ ভেরি ভেরি ডেলিকেট। খুবই এটা একটা সংবেদনশীল বিষয়। এমনিতে পৃথিবীর যে বিভিন্ন জুরিসডিকশনস আছে, সেখানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের যে আওতা, এইটা অল পারভেডিং, মানে সমস্ত ক্ষেত্রেই তার বিচরণ করতে পারা উচিত। কেননা অপরাধগুলো সাধারণ মানের অপরাধ বা ক্রিমিনাল অপরাধ না, এগুলোকে আমরা নাম দিয়েছি ক্রাইমস অফ ইন্টারন্যাশনাল ম্যাগনিটিউড, জেনোসাইড, তাই না, ওয়ার ক্রাইমস, ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, ক্রাইমস এগেনস্ট ইন্টারন্যাশনাল ল, এই কথাগুলো। তো এইগুলোতে আপনার বিভিন্ন অ্যাক্টে বা আমাদের 73-এও কমিটস অর হ্যাজ কমিটেড আছে। সেই জন্য চলমান অপরাধগুলোও এই ট্রাইব্যুনালের আওতায় বা এই লয়ের আওতায় আসতে পারে। এটা প্রথম যুক্তি, আগে মিসলেড হবেন না, আমি পরে বলছি আবার। দ্বিতীয়ত হলো যে এই আইনের যে টেরিটোরিয়াল অ্যাপ্লিকেশনস বলা আছে, যেটা সমগ্র বাংলাদেশে প্রযোজ্য হবে, এমনকি বাংলাদেশের যে কোনো নাগরিক যদি অন্য দেশেও উপস্থিত থাকে, বাংলাদেশে নাও থাকে, বাট তার বিরুদ্ধে ক্রেডিবল এভিডেন্স আছে এই অপরাধে ইনভলভমেন্ট থাকবার, তার বিরুদ্ধেও কিন্তু এই আইন বা এই আদালত জুরিসডিকশন এক্সারসাইজ করতে পারে। কিন্তু এইটা অত্যন্ত সতর্কতা এবং মনোযোগ দাবি করে। যখনই আপনি সেনাদেরকে এই
ক্রিমিনাল ল বা অন্য যে সিভিল ল আউট অফ দি মিলিটারি লতে আওতায় আনবেন, তখন এর একটা ইভলিউশনারি প্রসেস আছে, এর কতগুলো ইভলিউশনারি কশন আছে। কিন্তু এখন যেটা হচ্ছে, এটা এভলিউশনারি কশন হচ্ছে না, এটা হচ্ছে রিভলিউশনারি কশন। মানে ডিউ প্রসেস এটাও দাবি করে যে সেনাবাহিনী আগে উপলব্ধি করতে পেরেছে কিনা তার সদস্যরা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি বা এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স এর মতন অপরাধে জড়িত। তার মানে নিজস্ব যে প্রসিজার আছে সেই প্রসিজিওরটাও আগে তারা এক্সস্ট করেছেন কিনা, দ্যাট অলসো ইজ এ পার্ট অফ দি ডিউ প্রসেস। কিন্তু সরাসরি আপনি বাইরে থেকে একজন হঠাৎ করে আবিষ্কার করছেন যে এই জানেন তো আপনার এই সদস্য ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটিতে জড়িত, সো সেখানে এক ধরনের প্রশ্ন উত্থাপিত হয়। আর একটা হলো আর্মি অ্যাক্ট যে 1952 সালের, এইখানে এই অংশটুকু আনিস আহমেদের বক্তব্যকে সাপোর্ট করবে। সেটা হচ্ছে যে 52 সালের যে আর্মি অ্যাক্ট, সেখানে বলা আছে যে এই লটা এটা একটা সেলফ কন্টেন্ড অ্যাক্ট, মানে স্বয়ং সম্পূর্ণ আইন, তাদের নিজস্ব ব্যবস্থায় চলবে। প্রশ্ন হচ্ছে যে তাদের সেই সেলফ ব্যবস্থা নিয়ে আমাদের মধ্যে যে অবসেশন আছে, সেই অবসেশনটার আবার আমি ভক্ত না। কেননা আপনি নিজেও জানেন যে সেনা আইন প্রয়োগ করে প্রচুর ভাবে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে ইতোপূর্বে, এবং অনেক উদাহরণ আপনি দিলেন। কর্নেল জামিলের মামলা বলা যেতে পারে, কর্নেল তাহেরের মামলা বলা যেতে পারে, যেগুলোতে পরবর্তীকালে আমাদের সুপ্রিম কোর্ট কাগজপত্র চেয়েছে এই দেখি তো কিভাবে হয়েছে। পরে দেখা যাচ্ছে যে ওইগুলো কোরাম নন জুডিস অথবা এমন ভাবে গঠিত হয়েছে যার জুরিসডিকশনসই নাই, তাই না? এইভাবে করা হয়েছে। আর একটা বড় অসুবিধা হলো এই আপনার যে যে আইনটা আপনি প্রয়োগ করতে যাচ্ছেন, ঠিক আছে সেনা আইনকে আপনি ওভাররাইড করতে পারেন যদি এই যে আইনটা আপনি ব্যবহার করছেন আইসিটি 1973 সালের যে আইনটা, যেটা আমাদের স্বাদের আইন, যেটা বাংলাদেশের যে আন্তর্জাতিক এরগা ওমনেস দায়, পরম দায়, সেই দায়ের থেকে উপলব্ধি করে করা হয়েছিল পার্লামেন্টের মাধ্যমে। এবং 2009 সালে এটা যখন রিভাইভ বা রেস্টোর করা হয়েছিল, তখনও কিন্তু এটা পার্লামেন্টের মাধ্যমে করা হয়েছিল। সো এই ধরনের আইনের পার্লামেন্টারি স্যাংশন প্রয়োজন হয়। এখন যেটা হচ্ছে, যে সরকারের আইনগত ভিত্তি নাই, যে সরকারের আইন উপদেষ্টারা, যে সরকারের আপনার প্রসিকিউটররা প্রশ্নাতীত ভাবে রাজনৈতিক মদতপুষ্ট, তাদের মাধ্যমে পার্লামেন্টারি স্ক্রুটিনি ছাড়া এই আইনের যে বৈধতা, যে 3 বার যে সংশোধনী করা হলো নগদে, আপনি ধরেন এই বিচারগুলো অনুষ্ঠিত হয়ে গেল নবনীতা চৌধুরী 3 মাসের মধ্যে, এবং সেটা কার্যকরীও হয়ে গেল। কিন্তু সংবিধানে বলা আছে যে এই যে অর্ডিনেন্স দিয়ে যে অ্যামেন্ডমেন্ট গুলো করা হয়, আইনগুলো করা হয়, পরবর্তী সংসদ যখন আসবে তার 30 দিনের মধ্যে সেটা কি হতে হবে? অ্যাপ্রুভ হতে হবে। তো ধরা যাক সেটা অ্যাপ্রুভ হলো না, তাহলে শাস্তি যে আপনি দিয়ে দিলেন তার বেলা। এই যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর কিন্তু কেউ দিচ্ছে না। সুতরাং কনসার্নটা হচ্ছে যে, প্রথম কথা হচ্ছে যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স বা মানবতার বিরুদ্ধে অপরাধ, এই ধরনের অপরাধের যে সিরিয়াস অ্যালিগেশন, সেগুলোর বিচার হতে হবে। কিন্তু সেখানে যে ডিউ প্রসেস অফ ল বা ফেয়ারনেস প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমরা যথাযথভাবে মানতে পারছি কিনা, সেই একটা নিশ্চিত হতে হবে। আপনি লক্ষ্য করেন যে 24 সাল এবং 25 সালে 3 বার এই আইন সংশোধন করে এটাকে 2009 সালের 9 জানুয়ারি থেকে কার্যকারিতা দেওয়া হয়েছে। বলুন তো 9 জানুয়ারি থেকে কেন? কেন 2004 সাল থেকে নয়? কেন আরো আগে থেকে নয়? কেননা আওয়ামী লীগ সরকার বোধ করি দ্বিতীয়বার, মানে 2009 সালে যখন ক্ষমতায় আসলেন, তখন বোধহয় 9 জানুয়ারি থেকে তারা ক্ষমতা প্রাপ্ত হয়েছেন বা শপথ নিয়েছেন। তার মানে আপনি ধরেই নিচ্ছেন যে 2009 সালের যে নির্বাচন বা জনগণের যে ম্যান্ডেট, তার সম্পূর্ণ বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করে এই ম্যান্ডেটটা এখান থেকে দিচ্ছেন। আন্তর্জাতিক ক্রিমিনাল ল বলে যে আপনি নতুন করে কোনো অপরাধ সৃষ্টি করতে পারবেন না। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সংজ্ঞা যে আসিফ নজরুল পাল্টে দিলেন এবং উপরে উপরে দেখালেন যে আমরা আইসিসি স্ট্যান্ডার্ড মানছি, কিন্তু সেখানে ওই একই আইনে তারা সংশোধনীতে লিখে দিয়েছে যে তবে আমাদের আইসিটি যখন ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির এলিমেন্ট গুলো অ্যাসেস করবে, তা দিয়ে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল স্ট্যাটিউটে যে স্ট্যান্ডার্ড অলরেডি সেট করা আছে তার সঙ্গে অসঙ্গতিপূর্ণ হলে সেটা গ্রহণ করবেন না, মানে আমাদের ব্যাখ্যাটাই প্রাধান্য পাবে। তাহলে কি হলো? তাহলে হচ্ছে আপনি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির নতুন স্ট্যান্ডার্ড খাড়া করছেন, সেটা আবার কোত্থেকে? 2009 সালের থেকে কার্যকরী করছেন। বাংলাদেশ আইসিসিতে স্বাক্ষর করলো 2010 সালে। তাহলে আপনি বাংলাদেশ রাষ্ট্রের এই যে কমিটমেন্টটা 2009-এ দিচ্ছেন, এটাকে বলে প্রিন্সিপাল অফ রেট্রোঅ্যাক্টিভিটি, দ্বারা যে বাড়িত
পেছনের ডেট থেকে আপনি কোনো নতুন অপরাধ সৃষ্টি করতে পারেন না, নতুন আওতা সৃষ্টি করতে পারেন না, নতুন ট্রাইব্যুনালের জুরিসডিকশন সৃষ্টি করতে পারেন না। ইউ আর ক্রিয়েটিং এ নিউ কাইন্ড অফ লায়াবিলিটি ফর দি সেনা অফিসার্স, যেটা আইনে গ্রহণযোগ্য নয়। তাহলে যেখানে এই সংশোধনে অগ্রহণযোগ্য, এই আইনি লড়াইগুলো তো এমনকি সেনাবাহিনীর তরফেও করা হলো না। এমনকি দেখেন যে সেনা হেফাজত, ভেরি রাইটলি মেনশন, যে আইনজীবীকে আমি দেখলাম, ডক্টর মাসুম বিল্লাহ, যে সেনা সদর দপ্তরে যখন সংবাদ সম্মেলন হলো যে সেনা হেফাজতে নিয়েছেন তারা, তখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী এরা আর সেনা কর্মকর্তা নাই। তখন কিন্তু সেই জেনারেল হাকিমউদ্দিন, যিনি সংবাদ সম্মেলনটা করছিলেন, তিনি তখন বললেন যে এই বিষয়টা নিয়ে, এই আইনটা নিয়ে আমাদের আলাপ করতে হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সঙ্গে, যে এই যে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া মাত্র এরা চাকরি চলে গেছে কিনা, এবং যাদেরকে হেফাজতে নিয়েছেন তাদের যে রেশন সহ সকল সুবিধা রয়েছে সেটা কিন্তু তিনি মেনশন করলেন সাংবাদিকদের। তো আইন নিয়ে যদি তাদের আলাপ থাকে, সেটা তো আইনি লড়াই করতে হবে। আইনি লড়াই না করে প্রিজন ভ্যান আর মানে ওই নিজেদের সাব জেলে নেওয়ার ইগোর লড়াইটা কেন সেনাবাহিনী করছে? আর সেনাবাহিনী যুক্তি দিচ্ছে, তাদের যেই নিযুক্ত লয়ার তিনি দেখলাম যুক্তি দিয়েছেন যারা পালিয়ে গেছেন তারা দোষী, যারা আছেন তারা সব নির্দোষ। সো ইট ইজ এ ভেরি ভেরি সিরিয়াস কোয়েশ্চেন যে এই ধরনের সেনসিটিভ মামলায় বা গুরুত্বপূর্ণ মামলায় ইফেক্টিভ রিপ্রেজেন্টেশন অফ দি পার্টিস, পার্টিকুলারলি ডিফেন্স, আসলে এখানে এটা রাজনৈতিক তাড়িত। আমি তো বলছি যে ইট ইজ ডিজাইনড ইন উইথ এ ম্যালাফাইড ইন্টেনশন। আসলে তারা ঘটনার বিচার করতে চান না। সম্ভবত এখানে তারা আস্তে আস্তে, এই ঘটনার মূল আসামি কিন্তু শেখ হাসিনা, তারা হয়তো এদের মাধ্যমে শেখ হাসিনাতে পৌঁছতে চাইবেন। আমরা জানি না যে হোয়াট ইজ হ্যাপেনিং। আপাতত আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওটা ওই মোল্লা নসরুদ্দিনের ওই গল্পটার মতন যে ইউ হ্যাভ দ্য মিট, আই হ্যাভ দ্য রিসিট, আমাকে এসিতে নিয়ে গেছে ওতেই আমি খুশি। কিন্তু তাদের আইনজীবী কতটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল জানেন আমি ঠিক জানি না নবনীতা চৌধুরী। কেননা এখানে আপনি যথার্থই বলেছেন যে মানের যুক্তি দেবার কথা, এই যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, যে ক্রাইমের আওতাটা নতুন করে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে, জুরিসডিকশনস বাড়ানো হচ্ছে, ইফেক্টিভ রিপ্রেজেন্টেশন ঠিকমতো হচ্ছে না, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া হচ্ছে, তার যে রিকোয়ারমেন্ট গুলো আছে, সঠিক নোটিশ জারি করা বা ধরেন যে খুব দ্রুততার সাথে না করা, এবং যে জাজ নিয়োগ করা হলো, এক সপ্তাহ আগে তারা হয়েছেন হাইকোর্টের জাজ, এক সপ্তাহ পরে তারা হয়ে যাচ্ছেন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইব্যুনালের জাজ, আর দুইজন হচ্ছেন সিআরপিসি সিপিসি বিচার করে এসেছেন অবসরপ্রাপ্ত জাজ, তাদের কোনো অভিজ্ঞতাই নাই। এবং আপনি এমন একজন আইনজীবীর নাম আমাকে বলেন আপনি যাদের সাবমিশন দেখে ইমপ্রেসড হবার মতন যে হো বাংলাদেশ এত বড় একটা বিচার করছে ডোমেস্টিক্যালি, অথচ এর আইনগত যুক্তি আমাকে বিমোহিত করে তোলে, কই তা তো দেখা যায় না। তাদের যে আইনগত মান আপনি দেখবেন যে না, তাজুল ইসলাম বলছেন যে এর প্রত্যেকটাই বিচার করা যায়, তারপরে হচ্ছে শেখ হাসিনাকে 1400 বার ফাঁসি দেওয়া যায়, এই যে সব কথাবার্তাগুলো, দ্যাট কোয়েশ্চেনস দি ভেরি ক্রিড অফ দি ট্রায়াল প্রসেস। সুতরাং এই ট্রায়াল প্রসেসের যে ডিউ প্রসেস যে গ্যারান্টি, সেই গ্যারান্টিটা এখানে নাই। যুক্তিগুলো সেইখানে সেই নিরিখে করতে হবে, সে যেটা এখানে করা হচ্ছে না। আসলে প্রকৃতভাবেই এখানে আপনি যে কোনো, আমি আপনাকে প্রায় 10-20টা পয়েন্ট দিতে পারবো। ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া যে সকল রিকোয়ারমেন্ট আছে, একটা ট্রায়াল যেমন অ্যামনেস্টি বলছে যে অ্যাবসেন্সিয়া ট্রায়ালের একটা ফান্ডামেন্টাল পিলার হচ্ছে যে রিট্রায়ালের ব্যবস্থা থাকতে হবে, সেই বিধান তো এখানে নাই। সুতরাং আমি আপনার কাছে আবারও আসবো ওই প্রশ্ন নিয়ে যে আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিচার হলে সেনাপ্রধান ওয়াকারের বিচার হবে না কেন, সেই প্রশ্নের উত্তরও চাইবো আপনার কাছে। আনিস আহমেদ, বিএনপি, জামাত, এনসিপি আরেক দফা যমুনায় গেছেন, মানে মাসে 2 মাসে তো একবার তারা যান। নানা রকম সংকট হয়েছে, এমন একটা মুহূর্ত তৈরি হয় বাংলাদেশে, মানে এরকম একটা মুহূর্ত তৈরি করা হয় বলেন অনেকে, এবং তারপর তারা যমুনায় যান। এ দফায়ও গেছেন এবং গিয়ে তারা প্রত্যেকেই, মানে বিএনপি বলছে জামাত মুখী হয়ে যাচ্ছে প্রশাসন, এনসিপি বলছে বড় 2 দল ভাগ করে নিচ্ছে, আর জামাত বলছে বিএনপি প্রশাসনের সব পদ নিয়ে নিয়েছে। ডক্টর ইউনূস বলেছেন কাউকে চিন্তা না করতে, উনি নিজেই নাকি ব্যাপারটা দেখবেন নির্বাচনের আগে। তো ফেব্রুয়ারিতে নির্বাচন, বাকি আছে 3 মাস, এখনো উনি দেখছেন না কেন? আর জামাত গণভোট চাইছে নভেম্বরে। আচ্ছা, প্রথমে আমি গণভোট প্রসঙ্গে বলি যে গণভোট আসলে একটু আগে যেটা ডক্টর মাসুম বিল্লাহ বলছিলেন যে
24-এর যে ডিক্লারেশন তাতে সম্ভবত 40-এর বেশি বিধান রয়েছে নানান রকমের। তো এই গণভোটটা যদি সামগ্রিকভাবে 24-এর ডিক্লারেশনের পক্ষে হয় কিংবা বিপক্ষেই হয়, তাহলে এর সামগ্রিকতা কিন্তু স্পষ্ট হচ্ছে না। কারণ ধরুন এই গণভোট, এই যে 24-এর যে বিধান কিংবা 24-এর যে ডিক্লারেশন, তার কিছু কিছু বিধানের সঙ্গে হয়তো আমি একমত, আমি একটা কথার কথা বলছি, আর বেশ কিছু বিধানের সঙ্গে আমি একমত নই। বিশেষ করে যেখানে মুক্তিযুদ্ধকে পাশ কাটানো হয়েছে, যেখানে বঙ্গবন্ধুর নাম নেই, যেখানে নানানভাবে বাংলাদেশের ইতিহাসকে খর্ব করার চেষ্টা করা হয়েছে। আবার যেখানে ধরুন 24-এর হত্যার কথা আছে, সেটাতে ধরুন আমি একমত হলাম, এরকম হতেই পারে। তাহলে এই গণভোটটা কিভাবে হবে? পুরো জিনিসটাকে পক্ষে বিপক্ষে বললে কিন্তু হচ্ছে না, কারণ পুরো জিনিসটার মধ্যে যে বিরাট পার্থক্য রয়েছে, অনেকগুলো ক্লজেস রয়েছে, সেই ক্লজেস গুলো যদি স্পষ্ট না হয় তাহলে গণভোট হতে পারে না। কাজেই জামাত যে দাবি করছে যে গণভোটের মাধ্যমে এটা একটা বৈধতা পাবে এবং তারপর আমরা গিয়ে সংসদ যখন গঠিত হবে তখন জাতীয় সংসদ বলবে যে না, এটা তো গণভোটের মাধ্যমেই হয়ে গেছে। প্রথমত, জাতীয় সংসদ গঠিত না হওয়া পর্যন্ত, অর্থাৎ সংসদ গঠিত না হওয়া পর্যন্ত বোধহয় গণভোট হওয়াটাই বেআইনি হবে, কারণ এখন গণভোট দেওয়ার কোনো অধিকার ইউনূস সরকারের, অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারের নেই। আর একটা বিষয় যেটা আপনি বলছেন যে প্রত্যেকেই গিয়ে তার সঙ্গে যমুনায় দেখা করছে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে ডক্টর ইউনূস কি বলছেন সেটা কিন্তু পরিষ্কার নয়। তিনি খুব পরিষ্কার, তিনি বলছেন যে আমি দেখব, এখন আমি দেখছি, এই বিষয়গুলো কিন্তু একেবারেই পরিষ্কার নয়। আর এই দলগুলোর মধ্যে একটা বাহ্যত অন্তর্দ্বন্দ্ব আছে, বিএনপির সঙ্গে জামাতের সঙ্গে এনসিপির, কারণ এরা প্রত্যেকেই কিন্তু এক পথে চলছে। বিশেষ করে এনসিপি জামাতের মধ্যে কিন্তু বিবাদ হওয়ার কথা ছিল না, বিএনপির সঙ্গে হয়তো হতে পারে যে কে সংখ্যাগরিষ্ঠ পাবে সংসদে সেটা নিয়ে। তো কাজেই এই বিবাদগুলো কিন্তু একেবারে বাইরের দিকটি, এবং তত্ত্বাবধায়ক সরকারের যিনি প্রধান উপদেষ্টা তিনি কিন্তু বসে বসে এটা দেখছেন যে বিবাদগুলো কোন দিকে যায়, এবং সত্যি যদি বিবাদগুলো জটিল আকার ধারণ করে তখন বলাটা খুব সহজ হবে যে না, ফেব্রুয়ারিতে তো নির্বাচন দেওয়া সম্ভব নয় ভাই, কারণ এইরকম একটা অবস্থা, এই নির্বাচনে যে দলগুলো অংশ নেবে তারাই কিন্তু সহমত হতে পারছে না। তখন আপনার মনে আছে নিশ্চয়ই সেই সাক্ষাৎকারে, মানে তখন ডক্টর ইউনূস সবে তো ক্ষমতায় এলেন, আপনি জিজ্ঞেস করলেন যে আপনার অন্তর্বর্তী সরকারের মেয়াদ কবে হবে, তাতেও বেশ রুষ্ট হয়েছিলেন ডক্টর ইউনূস। আপনাকে বলেছিলেন যে মেয়াদ তো আমরা যেদিন বলবো সেদিন জানতে পারবেন মেয়াদ, মানে একেবারেই ওনার ইচ্ছাধীন যে বিষয়টা আছে। এবং এবার যখন মেহেদী হাসান, আল জাজিরার সাবেক সাংবাদিক, তার সঙ্গে সাক্ষাৎকার দিলেন, আমি জানি না আপনি দেখেছেন কিনা, সেখানে মেহেদী হাসান যখন তাকে বলেছেন তখনও তিনি বলেছেন কই, অন্তর্বর্তীকালীন সরকারকে তো কেউ কোনো মেয়াদ নির্ধারণ করে দেয় নাই, আর অনেকে তো 50 বছর পর্যন্ত থাকতে বলছেন। মেহেদী হাসান তখন বলেছে যে কিন্তু মানুষের তো অবসর নেওয়ার ইচ্ছা থাকে। ডক্টর ইউনূস বলেছেন না, অবসরের কনসেপ্টেই আমি বিশ্বাস করি না। ফেব্রুয়ারিতে নির্বাচনের আপনি তাহলে সম্ভাবনা ক্ষীণ দেখছেন এখন? আমার কেন জানি মনে হচ্ছে, কারণ যে বিবাদগুলো আমি যেটা বললাম যে বাহ্যত এনসিপি এবং জামাতের মধ্যে যে বিবাদ এখন লক্ষ্য করা যাচ্ছে, অথচ তারা একমত যে হ্যাঁ ঠিক আছে 24-এর ডিক্লারেশন হবে ইত্যাদি, কিন্তু বিবাদটা কি নিয়ে সেটাও কিন্তু খুব স্পষ্ট নয়। কাজেই বিবাদটা যে বেশ সাজানো গোছানো বিবাদ তাতে কোনো সন্দেহ নেই। আর আপনি এই যে বললেন যে মেয়াদ কত হবে, এই প্রশ্নটি আমি ডক্টর ইউনূসকে তখন করেছিলাম। আসলে এই প্রশ্নটি করেছিলাম আমি সেনাপ্রধানের একটি উক্তিকে কেন্দ্র করে। সেনাপ্রধান সেই সময় বলেছিলেন যে 18 মাসের মধ্যেই নির্বাচন হবে, অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হওয়ার কথা ছিল। সেই নির্বাচন নানান কারণে এখন ফেব্রুয়ারি পর্যন্ত চলে গেছে, এবং অনির্দিষ্ট কালের জন্য ক্ষমতায় থাকার যে বিষয়টি বলছেন সেটাও একটা বড় ব্যাপার। হয়তো অনেকেরই মনে আছে যে এর আগে যখন
একটা তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়েছিল সম্ভবত 2000 সালের দিকে। দেশের সংস্কার সাধন করা সম্ভব হবে না। আবার তার উল্টো দিকটাও আছে, তার সমালোচকরা বলেন যে তিনি অনেক দিন ক্ষমতায় থাকতে চান, যে 50 বছরের কথা বললেন। তো এই জিনিসগুলোর কারণেই আমি বলছিলাম যে ফেব্রুয়ারির নির্বাচনটা শেষ পর্যন্ত হয় কিনা, কারণ আর কয়েক মাসই বাকি আছে। এর মধ্যে কিন্তু নির্বাচনের কোনো সেরকম আমরা লক্ষ্য করছি না। দলগুলো যাচ্ছে, কিন্তু জামাত যাচ্ছে তার স্থানে, বিএনপি ততটা না হলেও জামাত কিন্তু ভেতরে ভেতরে অনেক কাজ করে ফেলেছে, এটা সত্যি কথা, এবং তারা তাদের নির্বাচনী এলাকাগুলোতেই যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত এই রাজনৈতিক দলগুলো বড়ভাবে একটু বোকা হয়ে যাবে কিনা সেটা দেখার বিষয়। 2007 সালের 1/11 সময় তাকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল সেটা কিন্তু মইনুল আহমেদ তার মানে মেমোয়ার্সে লিখেছেন। ডক্টর ইউনূস নিজেও সেটা বলেছেন যে কয়েক দফা সেনাবাহিনীর তরফ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। ডক্টর বিল্লা, যেই কথাটা মানে খুব একটা দারুণ, মানে একটা মানে ডক্টর ইউনূসকে দেখবার জন্য আসলে ওই 2007 সালের 1/11টাকে মনে না করলে আমরা আসলে তিনি কিভাবে রাজনীতিকে দেখেন, রাষ্ট্র ক্ষমতাকে দেখেন, শাসনভারকে দেখেন, সেটা বোঝা আসলে খুব মুশকিল হয়ে যায় আমার মনে হয়। তো ওই জায়গাটাকে মনে রেখে আপনাকে যদি মনে করাই, এবার যে বয়ানটা আমরা বারবার শুনছি, এনসিপির কাছে শুনেছি, জামায়াতের কাছে শুনেছি, ডক্টর ইউনূসের প্রত্যেকটা সাক্ষাৎকারে শুনেছি যে তার অ্যাসাইনমেন্ট হচ্ছে সংস্কার, বিচার, তারপর নির্বাচন। তো এখন সংস্কার বিচার যে অবস্থায় আছে, ঐতিহাসিক ঐকমত্য হয়েছে বলছেন বটে, কিন্তু বাহ্যত যেসব আবার বিবাদ দেখা যাচ্ছে তাতে সেই সংস্কার এবং বিচার নাকি এক রকমের দৃশ্যমান হয়ে যাবে নির্বাচনের আগে। এটাও কিন্তু উনি কয়েক দফা বিভিন্ন সাক্ষাৎকারে বলেছেন। দৃশ্যমান বিচারটা আসলে কি? শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আইজিপি চৌধুরী আব্দুল্লাহ মামুন, এদের বিচার চলছে এবং ওই মামলায় আসাদুজ্জামান খান কামাল আর শেখ হাসিনার ফাঁসি চাওয়া হয়েছে। সেই মামলাটির রায় হয়ে যাচ্ছে খুব শিগগিরই, রায়ের তারিখ চাওয়া হয়েছে। এখন এগুলো মানে দৃশ্যমান বিচারটা কি? মানে বিচার প্রক্রিয়া তো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরেও ফাঁসির রায় দিয়ে দিলেও তো চলার কথা। মানে আপনি বুঝতে পারেন কিনা, আপনার মনে হয় কিনা ডক্টর ইউনূস সরকার প্রস্তুত সংস্কার বিচারের পর এখন নির্বাচনের দিকে যেতে? আর চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের যদি বিচার হয়, ওয়াকার সাহেবের হবে না কেন? সেটাও আমার খুব কৌতূহল জানবার। কেন নয়? কেননা এখানে আপনি লক্ষ্য করেন যে আইনে যে সংশোধনী যে তারা আনেন সেখানে কিন্তু বাহিনীর নাম লেখা আছে, আর্মি, ইন্টেলিজেন্স, টার্গেট করে করা আছে। তো এখানেই ধরা যে এটা নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে, সংস্থাকে টার্গেট করে এবং ব্যক্তিকে টার্গেট করে করা। তারা হয়তো সেই প্রসেসে যেতে পারবেন, আমি জানি না, এখন আস্তে আস্তে হয়তো তারা সেটাও করতে চাইবেন, কেননা নগরে আগুন লাগলে তো দেবালয় এড়ায় না। সুতরাং অ্যাজ এ বাহিনী তার রেসপন্সিবিলিটি থাকবে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে ডক্টর ইউনূসের মধ্যে যে ষোড়শ লুই সিনড্রোম, যে আই এম দ্য স্টেট, বা আমি বলে দেবো যে ওটা নিয়ে চিন্তা করো না, আমার অধীনেই এটা হবে। তো আপনার অধীনেই হবে, এটা আপনাকে সংবিধান বা আইন থেকে দিল, এটা কোথা থেকে পাইলেন? এটা হলো আপনার, আমরা আইনের ছাত্ররা বলি যে এটাকে বলে হেনরি 8 ক্লজ, হুইচ গিভস আনফ্যাটার্ড পাওয়ার টু দি এক্সিকিউটিভ। এটা একেবারেই স্ট্যান্ডার্ডে গ্রহণযোগ্য নয়। ওই শেক্সপিয়ারের একটা নাটকে একটা সংলাপ ছিল এরকম যে আমি তো আমার ইচ্ছেকে মানুষের উপরে চাপিয়ে দিতে চাইনি, সুতরাং আইনের ইচ্ছেটাই আমার ইচ্ছের সাথে যুক্ত করে দিয়েছি। মানে হলো প্রত্যেকটা আইনের পরতে পরতে নিজেদের ইচ্ছে যুক্ত করা। এবং এই যে কথাটা কতটা ভ্রান্তিপূর্ণ একটা কথা দেখেন, বলছে যে সংস্কার তারপরে নির্বাচন। তো তাহলে নির্বাচনের দরকার কি? মানে সংস্কার কনসেপ্টটাই কিন্তু নির্বাচনের আগে বলা মানে হচ্ছে নির্বাচনটারই প্রয়োজন নাই। মানে থিওরিটিক্যালি আপনি নির্বাচন রাজনৈতিক দলগুলো এই কারণেই করে যে তারা একটা সংস্কার এজেন্ডা নিয়ে মানুষের ম্যান্ডেট নিয়ে আসে, তখন সেটার বৈধতা অবৈধতা ভালো মন্দ মানুষজন নির্ণয় করতে পারে। কিন্তু আপনি আগে থেকেই যখন বলবেন যে জানো তো এটা তোমার হলো সংস্কার এবং এটা তোমার আমি দিলাম, তার মানে এটা হচ্ছে আপনার ওই হেনরি 8 ক্লজ। তার মানে এটা হচ্ছে, আপনি যদি ফ্যাসিস্ট নামে পৃথিবীতে কোনো জিনিস থেকে থাকে তারই এটা একেবারে আক্ষরিক ট্রান্সলেশন হচ্ছে এই ধরনের অ্যাটিটিউড।
এবং বিচার, দৃশ্যমান বিচার বিষয়টা কি, সেটা আইনের দৃষ্টিতে মানে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আর আপনি লক্ষ্য করেছেন কিনা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম কিন্তু একটা সভায় গিয়ে বলেছেন যে তার উপর এত চাপ, এই যে মানে দ্রুত এই বিচার প্রক্রিয়া শেষ করার, যে তিনি অনেক কিছু নিখুঁত করে করতে পারছেন না। কারণ আইন উপদেষ্টা আসিফ নজরুল তো অনেক আগে বলে দিয়েছিলেন যে রায় হয়ে যাবে অক্টোবরে, তো অক্টোবর তো এখন মানে মানে চলেই এসেছে, কাজে একটা চাপ আছে। তো বিচার দৃশ্যমান এই বিষয়টা কিরকম? দৃশ্যমান দুই রকম। একটা বিখ্যাত এরকম কথা আছে যে জাস্টিস শুড নট অনলি বি ডান বাট ম্যানিফেস্টলি অ্যান্ড অ্যাবান্ডেন্টলি বি সিন টু বি ডান। মানে অনুভব করতে হয় যে এটা ন্যায় বিচার হচ্ছে। দৃশ্যমান মানে হচ্ছে তারা কতকগুলো মানুষ দেখতে পাচ্ছেন যে তাজুল যাচ্ছে, তাজুল আসছে, তাই না? এবি পার্টি করতো, ডিফেন্সকে দিত, ওই গোলাম আজমের আইনজীবী ছিল, অন্যান্যদের আইনজীবী ছিল, হঠাৎ করে এক্সিকিউটিভ বলে তিনি হয়ে যাচ্ছেন প্রসিকিউটর। এইটা না ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমি জীবনে দেখি নাই। অন্তত কিছু কিছু ট্রাইব্যুনালের কার্যক্রম তো পড়াশোনা হয়েছে। এটা এই দৃশ্যমান যদি এইরকম হয় তাহলে ঠিক আছে, কিন্তু ওই যে ম্যানিফেস্টলি অ্যান্ড অ্যাবান্ডেন্টলি বি সিন টু বি ডান, মানে অনুভূত হতে হয় যে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে, যেটার অনুপস্থিতি আমি এখানে দেখতে পাচ্ছি। আপনাকে আগেই বলেছি যে এখানে আইনগত যে পদ্ধতিগুলোর যে ব্যত্যয় ঘটেছে, সেই ব্যত্যয়গুলো যে কোনো মানদণ্ডে অগ্রহণযোগ্য। যে ট্রাইব্যুনালটা ৭৩ সালের যে আইনের অধীনে যে ট্রাইব্যুনাল, সেটা ছিল আমাদের জন্য গর্বের। কেননা সেখানে ১৯৭১ সালের যে যুদ্ধাপরাধ বা যে মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হয়েছিল, সেইখানে পাকিস্তান সেনাবাহিনী এবং তাদের অক্সিলারি ফোর্সে দেশীয় আল বদর আল শামস রাজাকার, তাদের বিচার করবার কথা বলা হয়েছিল। আর আসিফ নজরুল ২০২৪-২৫-এ এসে সেই শব্দগুলোর সাথে অতিরিক্ত আকারে ইন্টেলিজেন্স শব্দটা যুক্ত করেছেন, আর্মি, নেভি ইত্যাদি ইত্যাদি যুক্ত করেছেন, এবং সংগঠন হিসেবে আওয়ামী লীগ বা অর্গানাইজেশন শব্দটাকে যুক্ত করে আওয়ামী লীগকে টার্গেট করেছেন। এই যে লকে পলিটিক্স দিয়ে ঢেকে ফেলা, একেবারে সম্পূর্ণ এস্টেজ করা, সেটাই হচ্ছে ভয়ঙ্কর একটা ব্যাপার, যেটা আপনার ডিউ প্রসেসের একটা কম্প্রোমাইজ। সেই কম্প্রোমাইজ যদি আপনি করেন, সেখানে ন্যায় বিচার তো আমি অন্তত দেখতে পাচ্ছি না। কারণ আপনি বিচার করেন, কিন্তু আপনাকে অবশ্যই প্রকৃত স্ট্যান্ডার্ড ফেয়ারনেস যে মেনটেন করতে হবে, সেটা কিন্তু অবশ্যই রক্ষা করতে হবে। কালকে আপনি দেখবেন যে মানবাধিকার সংগঠনগুলো তাদের সুর পাল্টানো শুরু করেছে। তারা দেখতে পাচ্ছে যে আরে এটা তো হচ্ছে না, এবং ফাঁসির রায় ৩ দিনের মধ্যে লেখা হয়ে যাচ্ছে, তাই না? এবং এটা আপনি দেখাতে পারবেন না যে এই মানের বিচারে এত দ্রুত আপনার সেদিন হলো হচ্ছে শুনানি শেষ, আপনি সাথে সাথে রায় প্রস্তুত হয়ে গেছে, অর্ডার দিয়েছেন। এগুলো তো সব এক ধরনের লেখা আছে। যেহেতু লেখা আছে, সুতরাং এইটা তারা দেখতে পাচ্ছেন কম্পিউটারে। ওই অর্থে হয়তো ডক্টর ইউনূস বোঝাতে চাচ্ছেন যে আরে আমি তো দেখতে পাচ্ছি যে রায় লেখা হয়ে গেছে, অতএব ন্যায় বিচার নিশ্চিত হয়ে গেছে, ফাঁসি হয়ে গেছে, অতএব ন্যায় বিচার নিশ্চিত হয়ে গেছে। জাস্টিস এত ছোট জিনিস নয়। শেষ করব, একদম শেষ প্রশ্ন, আপনার শেষ মন্তব্য নেব। আনিস আহমেদ, সাথে যুক্ত করে দেই যে ম্যানিফেস্টেশন অফ বিচার, তো মানে বিচারকে একরকমের দৃশ্যমান হতে হবে, ন্যায় বিচার হচ্ছে সেটার একটা মানে সেটার একটা জানান দিতে হবে। তো জানান দেওয়ার প্রক্রিয়াটা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে তো বিরাট ভাবে হয়েছে। বাংলাদেশের রাজনীতিবিদ, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক, অধ্যাপক সকলের নামে হত্যা মামলা হয়েছে, এখন সন্ত্রাস বিরোধী মামলা হচ্ছে, তারপর হত্যা প্রচেষ্টা মামলা হয়েছে। এখন দেখেন মানবাধিকার সংগঠনগুলো বলছে যে এই ঢালাও মামলা নাকি তুলে নিতে হবে। তাহলে যে ন্যায় বিচারের প্রক্রিয়া, মানে ন্যায় বিচার বলতে যে বিচার প্রক্রিয়া শুরু করলেন ডক্টর ইউনূস, বছর ঘোরার পর তো তা নিয়ে প্রশ্ন উঠছে আন্তর্জাতিক অঙ্গনে। হ্যাঁ, প্রশ্ন উঠেছে, কিন্তু ওদিকে আবার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কিছু কিছু বিষয়ে আমরা একমত, কিন্তু সব বিষয়ে নয়। তো এখানেও যে রাজনীতিকীকরণের একটা বড় ব্যাপার চলে এসছে। ঢালাওভাবে তারা হয়তো বলছেন যে হ্যাঁ ঠিক আছে, মানবাধিকার বিষয়ে আমরা দেখব ইত্যাদি সবকিছু, কিন্তু যখনই প্রশ্ন আসছে যে আওয়ামী লীগকে নির্বাচনে দাঁড়াতে দেয়া হবে কি হবে না, এবং যখনই তারা এই প্রশ্ন করছেন, যেটাকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, সেই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্যে কিন্তু একটা বড় রকমের বিভক্তি আছে। আওয়ামী লীগ কেবল না, আমরা লক্ষ্য করছি যে জাতীয় পার্টিকেও একেবারে মার্জিনালাইজ করা হয়েছে, কারণ তারা কোট অ্যান্ড আনকোট আওয়ামী লীগের দোসর। তো এই যে বিষয়টা,
এই বিষয়টা থেকে কিন্তু প্রমাণিত হচ্ছে যে মানবাধিকার গোষ্ঠীগুলোর যে দাবিগুলো কিংবা যে পরামর্শগুলো ছিল সেটা একটা সামগ্রিক পরামর্শ ছিল, কিন্তু সেখানেও রাজনৈতিক বিভাজন করা হয়েছে যে আমরা হ্যাঁ মানবাধিকার গোষ্ঠীর কোনো কোনো কথা আমরা মানবো, কিন্তু আমরা সব কথা তো মেনে নিতে পারি না, এ কথা পররাষ্ট্র উপদেষ্টা নিজেই বলেছেন। তো কাজেই আমরা যেটা লক্ষ্য করছি সেটা হলো রাজনীতিকীকরণ, যেটা কিছুক্ষণ আগে ডক্টর মাসুম বিল্লাহ বলেছেন যে আইনের ক্ষেত্রেও রাজনীতি প্রয়োগ করা হচ্ছে, তাহলে তো সেটা আর আইনি হয় না। আর এখানে মানবাধিকার ক্ষেত্রেও কিন্তু সেই বৈষম্যটা রয়ে গেছে। আমি গোড়াতে যে কথা বলেছিলাম যে বৈষম্য বিরোধী আন্দোলন, তখন খুব জোরে সোরে আমাদের শিক্ষার্থীরা বলছিলেন বৈষম্য বিরোধী। আমরাও বৈষম্য বিরোধী হতে চাই, আমরা সকলেই বৈষম্য বিরোধী হতে চাই, কিন্তু বৈষম্য বিরোধিতার মধ্যে যে বৈষম্য বিরাজ